मूकं करोति वाचलं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। তো এই সকালে চলতে চলতে একাই চলছি যখন কিছু চলতে চলতেও গল্প করে নেওয়া যায়। আজ আমারই ভিডিওর এক শ্রোতা এবং দর্শক, তিনি আমার বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া দেখে অনেকটা প্রভাবিত হয়েছেন যে এভাবেও খাদ্য সংগ্রহ করা যায় প্রকৃতি থেকে। তো সেই প্রসঙ্গেই আজকে পথ চলতে চলতে কথা বলি। দেখুন, মানুষের বিবর্তনবাদের সময় থেকে যদি ধরি, এক সময় মানুষ বৃক্ষবাসী হয়েছিল। তো বৃক্ষবাসী কেন হয়েছিল? নিচে ছিল ভয়ঙ্কর সব পশু প্রাণী, সেসব প্রাণী ছিল অন্য প্রাণীদের খেয়ে নিত। নিচের জঙ্গলে ঝাড়ির মধ্যে নামা যেত না। আর তখন মানুষ তো চতুষ্পদ ছিল এবং লাফাতে পারত, গাছে চড়তে পারত। তো মানুষের আদিম অবস্থা সেটা। তারপরে ক্রমশ গাছপালার উপরের যে ফল পাকুড় যেগুলো কমে আসতে লাগলো। তো তারাও বিবর্তনবাদের ধারা অনুযায়ী তারাও চেষ্টা করতে লাগলো, আরে আমরা কেন নিচের ওই ভূমিটা দখল করতে পারবো না। নিচে নামলো, তারপরে সেখানেও অনেক ভিন্ন প্রকৃতির ফল, তারপরে লতা, তারপরে ছোট ছোট জীবজন্তু, কীটপতঙ্গ এসব খাওয়া শুরু করলো। তার মানে কি, যারা ছিল ফলাহারী, হ্যাঁ, তারা বা বিভিন্ন পাতা এই সমস্ত কুড়ি টুড়ি খেত, সেখান থেকে তারা আস্তে আস্তে মিশ্র আহারের দিকে এগুলো। সেই সময়টা ছিল একটা ভয়ঙ্কর সময় মানুষের বিবর্তনের পথে। কারণ অজানা অনেক বিষাক্ত লতা, ফুল, ফল এইসব খেয়ে সেই সময় আমাদের আদি পূর্বপুরুষদের অনেকেই অকালে মৃত্যুবরণ করত। তারপর তাদের সেই অর্জিত জ্ঞান, কোনটা থেকে বিষক্রিয়া হয়, কোনটা থেকে মারা যায়, হ্যাঁ, যে বস্তুটি খেলে প্রজাতির কোনো একজন অসাড় হয়ে যায়, তার আর চলৎ শক্তি থাকে না, এইসব জ্ঞানগুলো তারা অর্জন করেছিল। সেই অতীত জ্ঞানের ভিত্তিতে আমরা আজকে আধুনিক যুগে পৌঁছেছি। তো তাদের সেই গবেষণা, তাদের সেই নিত্য নতুন, মানে তাদের প্রাণদানের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটা থেকে আমরা এমন কিছু অংশ নিয়েছি, পুরোটা নিইনি, কিছু বর্জন করেছি, কিছু উন্নততর জ্ঞান লাভ করেছি, করে আমরা একটি নতুন খাদ্যাভ্যাসে বর্তমানে যুগের মধ্যে যাচ্ছি। তো তখন প্রকৃতির সমস্ত জিনিস, তার সঙ্গে সঙ্গে প্রাণীজ প্রোটিন মানে মাংস, হ্যাঁ, প্রথমে কাঁচা, তারপরে সেগুলো পুড়িয়ে ঝলসিয়ে, তারপর থেকে বর্তমানে আমরা সেগুলোকে অতিশয় পাক মশলাপাতি দিয়ে এখন গ্রহণ করছি। এতে কি হচ্ছে, সেই খাবারের যে তখন খাবারটা ছিল মানে অনেকটা আদিম অবস্থায়, তো সেই খাবারটা খেতাম আমরা, হজম করতে সমস্যা হতো অনেক সময়। এখন একদম হজম করতে সমস্যা হয় না, প্রোটিন একদম দ্রুত শরীরে মিশে যায়। এতে কি হচ্ছে, লড়ার ক্ষমতা, প্রকৃতির সঙ্গে যে লড়াই করার ক্ষমতা, সেটা ক্রমশ কমে যাচ্ছে। তো এইটি হচ্ছে প্রাক কথন। এর সঙ্গে বলতে পারি যে আমি কি করে এই সমস্ত খাবার খাচ্ছি বা কেন খাচ্ছি। দেখুন, প্রকৃতি থেকে অনেক খাবার পাওয়া যায় যেগুলো রান্না করার দরকার হয় না, তার পুষ্টিগুণ আছে। তো অনেক সময় খাওয়া জুটছে না বলেই খাচ্ছি। সহজে যদি কোনো খাবার পাওয়া যায়, সে কি আমি খেতাম না? আর একটা জিনিস, এই চলার পথে আশ্রমের কিন্তু খাবার দাবার সব মিলিয়ে সাধুদের এই চলার শক্তিটা যোগায়। খাবারের স্বাদ নিয়ে খুব বেশি মাতামাতি করার সুযোগ এই রাস্তায় নেই। কখনো সখনো হয়তো অতি সুস্বাদু খাবার মেলে,
আর বেশিরভাগ জায়গায় মেলে বিস্বাদ। হ্যাঁ, কেউ একটু লবণ মিশিয়ে। কোনো দিন এক গরিব মায়ের ঘরে একখানা শক্ত হয়তো বাজরার রুটি মিলল, সেটা এত শক্ত যে খুব ধীরে ধীরে খেতে হয়। আর তার সঙ্গে খাওয়ার অন্য উপকরণ বলতে একটু নুন এবং লঙ্কার গুঁড়ো, বাস তাই দিয়েই তারাও খায়, আমাদের অনেক সময় খেতে হয়। আচ্ছা, তো কি কি ধরনের খাবার আমায় মানুষদের কাছ থেকে পেয়েছি? খিচুড়ি, বাজরার রুটি, জোয়ারের রুটি, তারপরে মক্কার রুটি, দেশি মক্কা মানে ভুট্টা, তার রুটি, তারপরে চালের খাবার বলতে পেয়েছি ভাত, ডাল, সবজি, ডাল, তারপরে খিচুড়ি, শুধু চালের খিচুড়ি মানে ঘাঁটা, একদম ঘাঁটা ভাত যাকে বলে, এইগুলো। এছাড়া পায়েস বিভিন্ন ধরনের পেয়েছি, একটু নোনতা স্বাদের পায়েস, আবার অতিরিক্ত গুড় মেশানো পায়েস। আচ্ছা, টক খাওয়ার বলতে কেমন পেয়েছি? দুধ বিভিন্ন ধরনের, কোনো জায়গায় টক ছানা কাটা দুধ, হ্যাঁ, তারপরে কোনো জায়গায় কড়ি, মানে টক ডালের সঙ্গে, যে কড়ি আবার দুধ দিয়েও হয়, আবার টক বস্তু আমলকি, তেঁতুল এসব দিয়েও হয়। এগুলো সব টক খাবার। তারপরে আরেকটা আছে মাঠা। মাঠা মানে টক দুধ, তার সঙ্গে অল্প একটু নুন বা চিনি মিশিয়ে, এ ধরনের খাবার পেয়েছি। ফল বলতে অনেক রকমের ফল, কেউ দানে দিয়েছে, কেউ জোর করে খেতে দিয়েছে, সে অতি সুস্বাদু। তা এ পর্যন্ত এগুলো যদি 3 বছর 3 মাস 13 দিন ধরে কেউ পরিক্রমা করে, তাকে তো সমস্ত রকম ফল সে পাবে। তা আমি তো মাত্র 6 মাসে, সুতরাং এই 6 মাসের মধ্যে যে সমস্ত ফল পাওয়া যায়, যেমন আমি এখানে এসেছি আতার সিজনটা পেরিয়ে, তো আতা গাছে একটা দুটো ঝুলতে দেখেছি, সে শুকনো হয়ে যাওয়ার পথে, সুতরাং আতা পাইনি। অন্য ফলের মধ্যে পেয়েছি সবথেকে সুস্বাদু পেয়ারা, অমরুদ, অনেকে বলে জাম, মধ্যপ্রদেশে জাম নামে পরিচিত। তো এটা পেয়েছি। কলা 2-3 প্রজাতির পেয়েছি, বেশিরভাগই সিঙ্গাপুরি কলাটাই পাওয়া যায়। আর এছাড়া চলার পথে জংলি ডুমুর 2 জাতের পেয়েছি, একটি বড় বড় লাল জাতের, তার স্বাদটা মানে হালকা মিষ্টি। আরেকটা নর্মদা মায়ের তীরে পেয়েছি রসালো এক ধরনের ডুমুর, সে মানে অনেকটা ওই যেমন চিকু, ওর মতো এরকম স্বাদ, আর খুব মিষ্টি। ও 5-6টা খেলে মোটামুটি পেট ভরে যাবে, এরকম মিষ্টি মনে হয়, আর খাওয়া যায় না। তো এটা ডুমুর পেয়েছি। আর পেয়েছি প্রচুর কদবেল। খিদের চোটে একদিন তো দুপুরে কদবেল খেয়েই কাটালো, টক হলেও তখন মনে হচ্ছে এই। আচ্ছা, তেঁতুল গাছ তো অসংখ্য, যখনই সুবিধা হয়েছে খেয়েছি, লোভ করে পেড়েও নিয়েছি, আবার বাকিটা গরু ছাগল যা পেয়েছি সামনে খাইয়ে দিয়েছি তাদের। তো এইগুলো হলো টক ফুল। আর কুল খেয়েছি প্রায় 7-8 প্রজাতির। আমাদের ওদিকে দেশের দিকে হয়তো কুল সবে পাকছে, কিন্তু এখানের বুনো কুলগুলো কিন্তু 2 মাস আগে থেকেই পাকতে শুরু করেছে। সে ছোট ছোট, কোনোটা একটু কষ, কোনোটা এত সুস্বাদু যে মনে হয় সারাদিন বসে বসে কুল খাই। এই গেল মোটামুটি ফল। আপেল খেয়েছি বাজার থেকে কিনে, 150 টাকা কেজি। বিলাসিতাই বটে, কিন্তু উপায় না পেয়ে স্বাদ তো পাল্টাতে হয়। 1-2 দিন খেয়েছি বেশ। আর বুনো পেয়ারা মানে রাস্তার ধারের পোড়ো গাছ, তার থেকেও পেড়ে খেয়েছি। এইবার আসি অন্য খাদ্য প্রসঙ্গে। যেমন রাস্তার ধারে প্রচুর আখ 12 মাস পাওয়া যায়। তো ইচ্ছা হলো মুখ পাল্টানো, একটা আখ ভেঙে নিয়ে বা পড়ে আছে তার থেকে কুড়িয়ে নিয়েও এরকমভাবে প্রচুর খেয়েছি আখ। তারপরে আখের রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে, সে গুড় চেয়ে নিয়ে খেয়েছি। তারপরে রাস্তার ধারের যে সমস্ত শাকসবজি, বিচিত্র শাকসবজির মধ্যে যেগুলো পেয়েছি ভালো লেগেছে, সেটা তো হচ্ছে
হচ্ছে বাতুয়া শাক, সর্ষে ফুল, সর্ষে শাক, সর্ষের ডাঁটা পাতা, এগুলো সামান্য একটু জলে পরিষ্কার করে ধুয়েই সরাসরি খাওয়া যায়। তবে মাত্রাটি নিজের শরীরের চাহিদা বুঝে খেতে হয়। অপর্যাপ্ত খেলে কিন্তু হজমের সমস্যা হালকা হতে পারে। কিন্তু এই এত দীর্ঘ পথ চলা তো, ভিটামিন, প্রোটিন, বিভিন্ন ধরনের মিনারেল, এসবগুলো তো সব জায়গায় পুষ্টিকর বা পাওয়া যায় না। হ্যাঁ, আশ্রমেও একঘেয়ে খাবার, সেখানে কোনো ভ্যারাইটি নেই। হয়তো কার্বোহাইড্রেট পাচ্ছে তো কার্বোহাইড্রেট, প্রোটিনের কোনো ব্যাপার নেই। হয়তো ডাল রান্নাই হলো না, 4-5 দিন ডাল খাওয়াই হলো না, এইরকম হয়। তারপরে প্রকৃতির আরও খাবার পেয়েছি, যেমন ধনে পাতা প্রচুর রাস্তার ধার থেকে তুলে খেয়েছি। তারপর পালং শাক, কাঁচা পালং শাক একটু জলে ধুয়ে পরিষ্কার করে চিবিয়েছি। ধরুন 1 মুঠো, হয়তো 100 গ্রাম, এইরকম আর কি, অল্প অল্প করে। কলা মানুষ যেমন খেতে দিয়েছি, সেরকম অনেক জায়গায় কি হয়, কলা যখন বিক্রির জন্য নিয়ে যায় তখন বাগান থেকে কেটে, যেগুলো মনে হয় যে এগুলোতে দাম পাওয়া যাবে না, সেগুলো ওরা ওখানেই ফেলে রাখে, জমা করে রাখে। কখনো সেগুলো দেখছি কুকুরে খাচ্ছে, তারপরে শিয়ালে খাচ্ছে সেই পাকা কলা। তো সেখান থেকে কুড়িয়ে নিয়েও প্রচুর কলা খেয়েছি। নর্মদে হার, তা সেখানে একটু বুঝে শুনে খেতে হয়, কলাটি পচে গেছে কিনা ভালো করে দেখে শুনে তারপর খেতে হয়। তো এরকম খেয়েছি। তো এই বিচিত্র খাবার প্রকৃতি থেকেও কাঁচা খাবার সংগ্রহ করা যায়, এবং খেতে খেতে কিন্তু যে বর্তমানে আমরা যে মানে হাইপার কুকড যে ফুড আমরা খাই, আবার কিন্তু র ফুডের দিকে ফিরে যাওয়া যায় পরিমিত রূপে। তাতে কোনো ক্ষতি নেই, তাতে বরঞ্চ শরীর সুস্থ, নিরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আরও সহনপটু হয়ে উঠবে। তো আমার সবশেষে বলি, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি একটা বাণী বা ছড়ার মাধ্যমে বলেছেন যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। তো এই দূর দূরান্তর নির্জন এলাকাতে একা একা চলতে চলতে মানুষজন কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো খাবার দাবার তো খেতে হবে, তো যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হওয়া সম্ভব, যদি আশ্রম না জোটে তো প্রকৃতি থেকেই নিতে হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিছু কাঁচা সবজি সে তো খেতেই হবে। এটা কিন্তু লোক দেখানোর জন্য নয়, এটা পুরোপুরিভাবে নিজের শরীরের পুষ্টি সাধনের উদ্দেশ্যেই খাওয়া। এখানে অন্য কোনো বিলাসিতা বা নিজেকে প্রদর্শনের সুযোগ নেই। এটা হচ্ছে প্রকৃতির মধ্যে স্ট্রাগল করার, নিজে এই প্রকৃতি থেকেই জিনিস সংগ্রহ করে নিজেকে দৃঢ় বলিষ্ঠ করে তোলা। তো খাবার কখনো কখনো অপূর্ব স্বাদ আমাদের তৃপ্তি দেয়, কিন্তু বেশিরভাগ সময়ই সেটা অত্যন্ত প্রয়োজনীয় শরীর রক্ষা এবং গঠনের জন্য। তাকে ভোগ্য বস্তু বলে এরকমভাবে নেওয়া ঠিক নয়, এটি একটি অতি প্রয়োজনীয় জিনিস। শিববিগ্রহের মন্দিরের মতোই শরীরটা, তার মধ্যেই পরমেশ্বর বাস করেন। তো নিজের শরীরের প্রতি, মনের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা রেখেই ওই বেদ মন্ত্র উচ্চারণ করে তারপরে আমাদের বা অনেকে নর্মদা মায়ের নাম পাঠ করে তারপরে প্রসাদ বা অন্ন বা যে কোনো খাদ্য গ্রহণ করে, এটাই নিয়ম। আমিও ওই বেদমন্ত্র ওং ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মাগ্নং ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা, এই মন্ত্র পাঠ করে তারপরে অন্ন গ্রহণ করি। আগে করতাম না, কিন্তু এই যাত্রাপথে এইভাবেই। তার মানে কি, জগৎ ব্রহ্মময় জগতে সব কিছুর মধ্যেই
আবার সেই ব্রহ্ম আবাসস্থল এই শরীরটি, তো সেই ব্রহ্মকর্ম সমাধা করার উদ্দেশ্যেই তো এই শরীর গ্রহণ। তো সেইটাকেই মানে ব্রহ্মের সঙ্গে ব্রহ্ম মিশিয়ে দেওয়া, এই আর কি। গঙ্গা জলে গঙ্গা পূজা। হ্যাঁ, এই ব্রহ্মেরই জিনিস, সেটাই আমি প্রসাদ রূপে গ্রহণ করছি। সেটা কেন করছি? এই ব্রহ্মের পরম ব্রহ্মের মন্দির স্বরূপ এই এটা। আর এটা কেন করছি? এটাকে গঠন সুগঠিত রাখার দরকার কেন? যে ব্রহ্মকর্ম সমাধা করার জন্য। তো এই হচ্ছে মূল কথা। খাবার গ্রহণের উদ্দেশ্য তাই। দেহটাকে সুস্থ রাখতে হবে, সহনপটু কর্মঠ রাখতে হবে, সতেজ রাখতে হবে, এবং সৎকর্মের মাধ্যমে এই দেহটাকে ব্যবহার করতে হবে। তো এইটাই হচ্ছে আজকের আমার ছোট বক্তব্য। নর্মদে হর। তো খাদ্য প্রসঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক কথা আমাদের শাস্ত্র থেকে উল্লেখ করা উচিত। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতাতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যকে মোটামুটিভাবে 3টি ভাগে বিভাগ করে দিয়েছেন। তো সবই হচ্ছে আপাত ধর্ম বা যুগ ধর্ম। কোন অবস্থায় তুমি আছো, কোন অবস্থায় তুমি চলছো, তার উপরে এই সমস্ত খাদ্য অভ্যাস। তার মধ্যে বিভাগও তিনি করে দিয়েছেন কোন মানুষ কী ধরনের খাদ্য গ্রহণ করে, এটুকু উল্লেখ করে। তুমি এটাই করতে হবে, এটা এরকম তার বক্তব্য নয় যে মানুষ এই খাদ্য, এই আমি বলছি এই খাদ্যের এই গুণ। তো সেখানে সাত্ত্বিক খাদ্য সম্বন্ধে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ গীতায় এক অধ্যায়টি আছে। এখানে আছে সাত্ত্বিক আহার, আয়ু সত্য বল আরোগ্য সুখপ্রীতি বিবর্ধিনা রস্যা স্থিরা হৃদ্যা আহার সাত্ত্বিক প্রিয়া। তো এ সংস্কৃত হলেও একদম সোজা। কেমন খাদ্য সাত্ত্বিক? হচ্ছে আয়ু সত্যগুণ, বল আরোগ্য, সুখ প্রীতি বিবর্ধিনা, রস্যা মানে রসযুক্ত সরস, স্নিগ্ধা যা শরীরকে শীতল করে শান্ত করে, হৃদ্যা মানে সহজে যেটা শরীরে আত্মীকরণ হয়, আহারও সাত্ত্বিক প্রিয়া, এটা সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় আহার। রাজসিক আহার সম্বন্ধে তিনি কি বললেন? তিনি বললেন কট্টম্ল লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহার রাজস্বশ্রেষ্ঠা দুঃখ শোক আময়প্রদা। তার মানে কি? অতি লবণযুক্ত, অতি উষ্ণ মানে প্রচণ্ড গরম, তারপরে তীক্ষ্ণ মানে অত্যন্ত একটা তীব্র স্বাদযুক্ত, রুক্ষ শুকনো, বিদাহীন যা শরীরের ভিতরে যাওয়ার পরে একটা প্রদাহ সৃষ্টি করে, একটা উষ্ণতা, অতিরিক্ত উষ্ণতা, তীক্ষ্ণতা, একটা অস্বস্তির ভাব সৃষ্টি করে। এই খাদ্য হলো রাজসিক খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। তো এই রাজসিক খাবার আর অতি ভোজন, এটাও রাজসিক খাবারের মধ্যে পড়ে। তো এগুলো হলে কী হয়? এগুলো শরীরের পুষ্টি সাধনের সাথে সাথেও ওই কী করে, দুঃখ শোক এবং আময় মানে হচ্ছে অসুখ, শরীরের অস্বস্তি অসুখ এবং অস্থিরতা সৃষ্টি করে। এটা হচ্ছে রাজসিক খাদ্যের বৈশিষ্ট্য। তৃতীয়ত যেটা বললেন তামসিক আহার। এই তামসিক আহার সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বললেন যে জাত জামঙ্গত রসং পুতি পর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধং ভোজনং তামসপ্রিয়ম। এই কথার অর্থ হচ্ছে বাসি, যে কাল অতীত হয়েছে, বাসি গত রসং যার থেকে রস শুকিয়ে উবে গেছে, পুতি পচা, পর্যুষিতঞ্চ খাওয়ার অযোগ্য অবস্থায় যেটা আছে, উচ্ছিষ্টমপি এঁটো, চামেদ্ধং অমেদ্ধং ভোজনং তামসপ্রিয়ম। তো এই ধরনের খাওয়ার অযোগ্য যে সমস্ত পচা বাসি দুর্গন্ধযুক্ত সরে গেছে, অনেক আগে তৈরি
খোলা আঢাকা পড়ে আছে, এগুলো রাক্ষসের খাবার, তামসিক ব্যক্তিবর্গের আহার। তো এগুলো হচ্ছে এগুলো তামসিক লোকের প্রিয় আহার। তো এই আহার বিধি মনে রাখলে, এখানে কিন্তু মাছ মাংস ইত্যাদির কোনো উল্লেখ তিনি করছেন না আলাদাভাবে, বা ফলমূল শুকনো, এই তিনি শ্রেণীবিভাগটা করে দিচ্ছেন কোন খাবারটা তোমার পক্ষে নেওয়া উচিত। তুমি যদি ধ্যানপরায়ণ হও, ধর্মের পথে চলতে চাও, তাহলে তোমাকে এমন খাবার নিতে হবে যাতে তোমার মন ধ্যানের উপযোগী হয়, ধ্যানে মন যাতে কেন্দ্রিত হতে পারে। সেগুলো রস্যা, স্নিগ্ধা, হৃদা এই ধরনের আহার হওয়া দরকার। আর তুমি যদি যুদ্ধ বিগ্রহ বা ইত্যাদি কাজে, যেখানে প্রবল শক্তির দরকার হয়, যেখানে মানসিক স্থৈর্যের প্রয়োজন নেই, সেখানে তোমার বীর্য বল বিক্রমের প্রদর্শনের দরকার, সেখানে তুমি সাত্বিক আহার পরিমিত, তার সঙ্গে কিছু রাজসিক আহার গ্রহণ করতে পারো। তো তারপরে তামসিক আহার কারা করে? যাদের মানসিক সেভাবে উন্নতি হয়নি, তারা একটা আদিম অবস্থায় পড়ে আছে, তারা খাদ্য বিধি বাড়িতে যা পাচ্ছে, যা যেটুকু জুটছে, কোনো রকমে টিকে থাকার জন্য খাচ্ছে, পচা মচা যেখানে যা পাচ্ছে, হ্যাঁ, তারা হয়তো স্বেচ্ছায় সেটা চাইছে না, কিন্তু তাহলেও তা খেতে বাধ্য হচ্ছে, তারা প্রাকৃতিক কারণে বা তাদের অর্থনৈতিক কারণে। তো এই তামসিক আহারের বিভাগটা বলে দিচ্ছে, কিন্তু কোনো মানুষ যে খাবারই গ্রহণ করুক, সেটা ছোট নয়, তার পক্ষে কিন্তু বেঁচে থাকার জন্য সেটা অনেক সময় দরকার হতে পারে। দেখুন, আজ পথ চলতে চলতে দীর্ঘদিন অনাহারে ক্লান্ত হয়ে পড়েছে, কিছুই নেই, তো সেখানে আপনি আহারের, ওটা সাত্বিক আহার কি তামসিক আহার, এটা কি বিচার করবেন? মোটেই না। সেটা হচ্ছে বিপদকালে আপদনীতি, তা বিনেতা মরণ নীতি, এই হচ্ছে কথা। আপনারা যারা চারিদিকে পড়াশুনো করেন, খোঁজখবর রাখেন, হয়তো জানেন একবার ফ্রান্সের একটা উঁচু পর্বতমালায় উপরে একটি প্লেন ক্রাশ হয়েছিল। তো অনেকে ছিল প্লেনে, তো অনেকে মারাও গেছিল। যারা বেঁচে ছিল শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে তারা তাদের মৃত যে সাথী, তাদের দেহের থেকে মাংস টুকরো কেটে কাঁচা সেগুলো খেয়েছিল। পরবর্তীতে তাদের অনেক মানসিক অশান্তি অস্থিরতা দেখা দিয়েছিল যে আমরা কি পাপ করলাম। তারা ভ্যাটিকান সিটিতে পোপের সান্নিধ্যে গিয়ে তাদের সেই অপরাধের কথা তারা উল্লেখ করেছিল, বেঁচে থাকার পর তারা বেঁচে ফিরেছিল। তো তারপরে সেই পোপ উপদেশ দিয়েছিলেন যে তোমরা মোটেই অন্যায় কাজ করোনি, বিপদের সময় এই দেহরূপ পবিত্র মন্দিরটাকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা গ্রহণ করেছো, এতে কোনো পাপ নেই। তো খাদ্য গ্রহণ কিন্তু পরিস্থিতি ব্যতিরেকে করা উচিত। তো কেমন খাদ্য গ্রহণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বলে দিয়েছে। আমরা কিন্তু সংসারে সেই নিয়ম মানছি না, অনেকটাই মানছি না। স্বাদের জন্য অতিরিক্ত মশলা দিয়ে প্রয়োজন নেই, হ্যাঁ, তারপরে প্রোটিন খাচ্ছি, খেয়েই যাচ্ছি আইসক্রিম, আর এই জন্যে নানা রকম দুঃখ শোক এসব আসছে, হ্যাঁ, ডায়াবেটিস তো এখন ঘরে ঘরে। তারপরে প্রচুর লবণাক্ত খাবার খাই, তেলে ভাজা খাই, এ থেকে কি হয়, ওই হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের কোলেস্টেরলের সমস্যা এসবগুলো আসে। তো পরিশ্রম সেভাবে করি না, দেহযন্ত্রটাকে কীভাবে চালানো উচিত মানি না। এই সমস্ত কর্ম আমিও করেছি, আমি যে করিনি, আমি যে খালি উপদেশ দিচ্ছি তা কিন্তু নয়, এটা আমার অনুভব। এই দেখুন, ডায়াবেটিসের ওষুধ নিয়ে এসেছিলাম, প্রচুর টাকার ওষুধ। দুদিন বাদে বুঝলাম যে রেটে হাঁটছে, পরিশ্রম করছে, ভগবানের নাম নিয়ে আছে, এখানে আমার এই ওষুধের কোনো প্রয়োজনই নেই, ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি একটি স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত ওষুধ, এক মা ছিলেন ছোট, কম বয়সী মা, ডাক্তার, তাকে সব বললাম খুলে যে নিয়ে এসেছিলাম, আমি তো ডায়াবেটিক। তো কিন্তু এখন বুঝতে পারছি এগুলোর আমার
আপাতত আগামী 6 মাস কোনো দরকার নেই। তো তুমি মা এগুলো এগুলো তো দামি ওষুধ, নষ্ট করার দরকার নেই, যাদের প্রয়োজন মনে করবে দিয়ে দিও, সেখানে সব রেখে এসেছি, বহু টাকার ওষুধ। তো আনন্দও পেয়েছি যে নষ্ট হবে না জিনিসটা, কারুর না কারুর কাজে লাগবে। আর আমার তো এখন প্রয়োজনই হচ্ছে না, দিব্যি সুস্থ সুন্দর হেঁটে বেড়াচ্ছে। তো এই আর কি বলি, সকলে আমার সৎসঙ্গীরাও যে সবাই এই পথে চলছে তা কিন্তু না। তাদের মধ্যে অনেকেই দেখছি এই তো উপবাসের বাড়াবাড়ি, হ্যাঁ, খেলামই না, ও একের পর এক ব্রত উপবাস করে যাচ্ছে। তো তারপরে কখনো দেখছি হবিষান্ন করছি, প্রচুর ঘি, বাবা, তো এইগুলো কি সাত্বিক হবিষান্ন? প্রচুর ঘি, হ্যাঁ, প্রচুর পরিমাণে খেয়ে নিলাম, আরে খিদে লেগে যাবে, তা নয়। তখনকার মতো যতটুকু প্রয়োজন তার বেশি নেওয়ার বিধি নেই। হ্যাঁ, তা এইসব আমরা অনেক সময় বুঝি না, ধর্মে বা ব্রতর প্রকৃত জিনিসটা বুঝতে চেষ্টা করি না, এটা কেন করছে, শরীরে কোন কাজে লাগবে। না, অনেক কথা বলা হয়ে গেল, এত বেশি হয়তো একসাথে বলা উচিত না। যাই হোক, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথার মধ্যে দিয়ে কেউ যদি আঘাত পেয়ে থাকেন। তো কারণ হচ্ছে খাদ্যবিধি, সেটা পালন করুন, হ্যাঁ, নিজেদের মতো করে, নিজের শরীর মন ইত্যাদি অনুযায়ী। এইটাই আমার মূল বক্তব্য। নর্মদে হর। নর্মদে হর। এবার আসি রাস্তায় পথ চলতি খাবারের মধ্যে দানা শস্য বা ওই ডাল জাতীয় শস্য, এগুলোর ব্যাপারে। তো একদিন তো রাস্তার ধারে প্রচুর কড়াইশুঁটি তো চারিদিকে আছে, এমনিতে তুলেও খেয়েছি। একদিন এক ভদ্রলোক পুরো এক কমণ্ডলু ভর্তি কড়াইশুঁটি দিয়েছিলেন। তো সেগুলো কড়াইশুঁটি তো খেয়েছি ভরপেট, তার সঙ্গে সঙ্গে কড়াইশুঁটির যে খোসার ভিতর থেকে পাতলা অংশটা একটু লম্বা করে ভাঁজ করে দিলে শক্ত পাতলা খোলাটা বেরিয়ে যায়। তারপরে যে বাকি যে রসালো আবরণটা, সেটিও কিন্তু অতি চমৎকার খাবার, জলে ভর্তি, তার সঙ্গে মিনারেলস আছে, সবুজ অংশে ভিটামিন সিও আছে। তো কড়াইশুঁটি যেমন উপকারী, তার খোসাটাও কিন্তু সুস্বাদু রাফেজযুক্ত খাবার। তো সেও খেয়েছি প্রচুর, ছাড়িয়ে ছাড়িয়ে, একটু ধৈর্য লাগে। তো এমনি রেডিমেড খাবার পাওয়া যাচ্ছে না, তাই সেই তারপরে অনেক জায়গাতে পাওয়া গেছে, মনে করুন নর্মদে ছোলা, প্রচুর ছোলা চারিদিকে হয়েছে, ছোলা তুলে খেয়েছি, ছোলা শাক খেয়েছি। হ্যাঁ, ছোলা শাকটা প্রথমে চিবোতে একটু নোনতা লাগে প্রথমবারে, তারপরে খানিকক্ষণ বাদে বিস্বাদ, কিন্তু দিব্যি চিবিয়ে খসমস করে গিলে ফেলা যায়। আচ্ছা, আর ডাল শস্যের মধ্যে খেয়েছি আপনার অড়হর ডাল তো প্রচুর, মানে রাশি রাশি অড়হর ডাল। তো কোনো অড়হর ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে, বেশ কিছু মানে ডাঁসা অড়হর, মানে যেটা শুকিয়ে শক্ত হয়ে যায়নি, খোলাটা পরিপুষ্ট হয়েছে, এইরকম দেখে 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 প্রচুর পেড়ে নিয়েছে। এইবার এক জায়গায় বসে সেগুলো ছাড়িয়ে সেই ডাল খেয়েছি প্রচুর। তো এগুলো পথ চলতি খাবার। আর অন্য খাবারের মধ্যে ছিল মনে করুন চিঁড়ে, যেখানে পেয়েছি চিঁড়ে ভিজিয়ে খেয়েছি। তারপরে মুগ ডাল কিনে মুগ ডাল ভিজিয়ে খেয়েছি, বেশ কয়েকদিন খেয়েছি, এখনও কিছুটা মুগ ডাল আমার ব্যাগে আছেও। এছাড়া আর খেয়েছি, এক সাধু একবার খুব সুন্দর আতপ চাল দিয়েছিল, সুগন্ধি। তো তাতে একদিন খিচুড়ি খেয়েছিলাম, বাকি চালটা সরাসরি কমণ্ডলুতে ভিজিয়ে নিয়ে চলেছি, সেই চাল খেয়েছি কাঁচা, রান্না না করে। আর সাবুদানা দুই রকম আছে, একটা ছোটো দানা আর একটা বড়ো দানা। বড়ো দানাটা ভিজতে একটু সময় লাগে, 3-4 ঘন্টা লাগে নরম হতে। তা এই সাবুদানা অনেক সময় যথেষ্ট পরিমাণে ভেজানোর সুযোগ পায়নি, সেই শক্ত শক্ত সাবুদানাও গিলতে হয়েছে।
আবার কখনো ভিজিয়ে নরম হয়ে সুস্বাদু হয়েছে, তার সঙ্গে একটু মিছরি দানা মিশিয়ে খেয়েছি, সে ভারী সুস্বাদু। কলা মিশিয়ে খেয়েছি। একটা জিনিসেরই অভাব বোধ করেছি, সেটা হচ্ছে ছাতু, নর্মদে হাট। এই ছাতু জিনিসটা সেই অমরকণ্টক থেকে শুরু করেছি, তো এই গুজরাটের এই শেষ প্রান্ত অবধি এখানে ছাতু জিনিসটা কিন্তু একদমই প্রচলন নেই। ওপারে ভারুচে তো পাওয়া যেত, আমি যখন ভারুচে ছিলাম তখন দেখেছি, তো ছাতু পাইনি, ছাতুর কথা এখন আর জিজ্ঞাসাও করি না। চিঁড়েটার এখানকার স্থানীয় নাম হচ্ছে পোহা। তো পোহা, শুকা পোহা এই বললে ওরা শুকনো চিঁড়ে দিয়ে দেয়। তা শুকনো চিঁড়েও ভিজিয়ে খেয়েছি। তো দেখা যাচ্ছে এমার্জেন্সি মুহূর্তে যেসব সবজি, শাক, শস্য বা ইত্যাদি যা সব খেয়েছি সব কাঁচাই খেয়েছি। ভুট্টা একদিন তুলে খেলাম, তো দেখলাম খেতে বোধহয় বিষ দিয়েছিল, একটু গন্ধ ছিল, তো আক্তু করে গন্ধের জন্য ফেলে দিলাম। এমনি কাঁচা ভুট্টা সব সময় ডাঁটা টাটা সমেত খুব সুন্দর খাবার। তো এই হলো। তো এই যে কার্পাস ফল, এই কার্পাস ফল যখন নরম থাকে, ওরে খোলার মধ্যে থেকে বের করে বিচি সমেত ওটা চিবিয়ে খাওয়া যায়। এই কার্পাস বীজের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল থাকে, যে আমাদের যে আগে বনস্পতি তেল চালু ছিল, কার্পাস থেকে উৎপন্ন হতো। বনস্পতি তো এখনও পাওয়া যায়, ডালডা, বনস্পতি এগুলো। আর একটা ফলের কথা না বললেই নয়, সে হলো পেঁপে। তো গোটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট সব জায়গাতেই কিন্তু মানে অঢেল পেঁপে। বিশেষ করে মধ্যপ্রদেশের তো সর্বাংশে রাস্তার প্রতি কানায় কানায় রাশি রাশি পেঁপে। তার মধ্যে বেশ কয়েকটি খেয়েছি, বেশ বড় বড়, ওজনও যেমন, আর সুস্বাদু, রসালো, সুমিষ্ট। পেঁপে কিন্তু এ পথে প্রায়ই পাবেন। কুড়িয়ে নিয়ে খেতে পারবেন, গাছ থেকে নিয়েও খেতে পারবেন, মালিকের অনুমতি নিয়ে। গাছতলায় পড়ে আছে খেতে পারবেন, আবার অনেকে জবরদস্তি আপনাকে পেঁপে ধরিয়েও দেবে খাওয়ানোর জন্য। তো খুব সুন্দর সুমিষ্ট ফল এই পেঁপে। তো তীর্থযাত্রীদের সবজি হিসাবেও আপনি চেয়ে নিতে পারবেন যে কারুর কাছ থেকে, যে কেউ সযত্নে আপনাকে পেঁপে দিয়ে দেবে। নর্মদে হাট।